সলভ করবো। ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস জানতে চাইছে। 42-year-old man with a history of diabetes mellitus presents with a large lesion on his left shin that over time has become scarred and yellowish in middle. On examination, you can see 6 centimeter lesions on the left shin. The center of the lesion is waxy, yellow, and atrophic with prominent blood vessels and evidence of ulceration. Diagnosis necrobiosis. তাহলে শিনের লেশনে কয়েকটা ডিফারেন্সিয়াল আসতে পারে, লাইক নেক্রোবায়োসিস, পাইডোমা গ্যাংগ্রিনোসাস, ইডাইথিমা নোডোসাম, আর এটা হচ্ছে প্রিটিবিয়াল মিক্সিডেমা। এটা কয়েকবার ডিসকাস করা হয়েছে, নতুন করে ডিসকাস করার কিছু নাই। নেক্রোবায়োসিসের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস গুলো থাকতে পারে। একটা হচ্ছে শিনের লেশন থাকবে, ডায়াবেটিস হিস্ট্রি থাকতে পারে। লেশনগুলো ইউজুয়ালি হয় ওএক্সি, ইওলো, নেট্রোফিক, আর সাথে টেলানজেক্টেশিয়া থাকে বা প্রমিনেন্ট ব্লাড ভেসেলস। তাহলে টেলানজেক্টেশিয়া থাকে এরকম কন্ডিশন একটা পেলাম হচ্ছে নেক্রোবায়োসিস। ফেসে যদি টেলানজেক্টেশিয়া থাকে, সাথে এরিথমেটোসাইট থাকে, তাহলে হচ্ছে রোজাসিয়া। আরেকটা ক্ষেত্রে হচ্ছে বেজাল সেল কার্সিনোমা। এই তিনটা ক্ষেত্রে ইউজুয়ালি টেলানজেক্টেশিয়া দিয়ে পরীক্ষার সিনারিও থাকে। আরেকটা হতে পারে হচ্ছে হেরিটারি হেমোরেজিক টেলানজেক্টেশিয়া। যদি কোনো পেশেন্টের টেলানজেক্টেশিয়া থাকে, এর সাথে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া বা মেলেনা বা জিআই ব্লিডিং এর হিস্ট্রি থাকে, তাহলে সেটা হবে হেরিটারি হেমোরেজিক টেলানজেক্টেশিয়া। তাহলে এই চারটাই ইউজুয়ালি পরীক্ষায় আমি দেখছি টেলানজেক্টেশিয়া সিনারিও আর কি। Which deficiency is the most likely cause of his symptoms? 45-year-old man known to be alcoholic presents the clinic with severe dermatitis affecting his face and legs predominantly. He also admits to chronic diarrhea and increasing lethargy over the past few weeks. On examination, he has extensive dermatitis with some evidence of ulceration and crusting, particularly when he has scratched himself. His nails shows evidence of nail bed infection. He has hair loss. সেই কোশ্চেনটা এই জন্য দেওয়া, একটু একটু কঠিন আছে। এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সি। তাহলে এই ধরনের সিনারিও পরীক্ষা দিতে পারে কোশ্চেন একটু কঠিন করার জন্য। অ্যালকোহলিক পেশেন্ট, ডায়রিয়া আছে, ডার্মাটাইটিস আছে, দেখলে মনে হবে যে বি3 ডেফিসিয়েন্সি বা নায়াসিন ডেফিসিয়েন্সি। ডার্মাটাইটিসটা একটু দেখেন, এখানে ডার্মাটাইটিসটা মেইনলি এফেক্ট করছে হচ্ছে ফেস এন্ড লেগস। বি3 ডেফিসিয়েন্সি যে ডার্মাটাইটিস হয়, এটা কোথায় হয় ইউজুয়ালি? নেক রিজিয়নে, বলা হয় নেকলেস প্যাটার্নে থাকে আর কি। তাহলে ডায়রিয়া ডার্মাটাইটিস দুইটা ক্ষেত্রে হইতে পারে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে নেইল বেড ইনফেকশন আছে, এটা বি3 ডেফিসিয়েন্সি দিয়ে এক্সপ্লেন করা যায় না। হেয়ার লস, এটাও এক্সপ্লেন করা যায় না। তাহলে জিঙ্ক ডেফিসিয়েন্সি পেশেন্টগুলো অ্যালোপেশিয়া থাকতে পারে। আর হচ্ছে যদি যেহেতু এটা ইমিউনো কম্প্রোমাইজড হয় বা ইমিউনো ফাংশনটা অল্টার থাকে, সো ফ্রিকোয়েন্ট ইনফেকশন হিস্ট্রি থাকতে পারে। তাহলে ডায়রিয়া ডার্মাটাইটিস দুইটা হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সিতে হয়, বি3 ডেফিসিয়েন্সিতে হয়, কিন্তু হেয়ার লস এবং ইনফেকশন এই দুটো হচ্ছে জিঙ্কের সাথে বেশি যায়। আর অ্যালকোহলিক পেশেন্ট গুলোর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে বি3, জিঙ্ক, যে কোনো কিছু ডেফিসিয়েন্সি হইতে পারে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে জিঙ্ক ডেফিসিয়েন্সি। জিঙ্ক ডেফিসিয়েন্সি সিনিয়রের পরীক্ষায় পড়ে, ডেভিডসনে আছে নিউট্রিশনাল চ্যাপ্টার সম্ভবত লাস্টের দিকে। হুইচ অফ দ্য ফলোইং এজেন্টস ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ ওয়ার্সেনিং অফ সোরিয়াসিস? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডার্মাটোলজি চ্যাপ্টারে সোরিয়াসিস একটা বক্স আছে, কোন কোন ফ্যাক্টর সোরিয়াসিসকে অ্যাগ্রাভেট করে। ড্রাগস এর মধ্যে কোনটা অ্যাগ্রাভেট করতে পারে? সি, বিটা ব্লকার। What is the diagnosis? A 55-year-old woman known to suffer from primary biliary cirrhosis complains of a rash over her wrist and ankle. She has recently seen her gastroenterologist, who has told her to continue cholestyramine, which she has been taking for 3 years. Examination shows purplish polygonal flat-top papules on her wrist and ankle. She has a fine white lacy network in her mouth. Her diagnosis lichen planus.
লাইকেন প্ল্যান্টসগুলো ইউজুয়ালি ফ্লেক্সার সারফেসে হয়, পার্পল কালার থাকে, পলিগোনাল থাকে, ফ্ল্যাট টপ থাকে। আর কি থাকতে পারে সাথে? ফাইন হোয়াইট লেসি নেটওয়ার্ক থাকতে পারে। এটা কি বলা হয়? উইকহাম সিস্টাই। লাইকেন প্ল্যান্টসের সিনারিও পরীক্ষায় পড়ে। What is the most likely diagnosis? 25-year-old pregnant woman complains of painful lumps on her shins for the last weeks. She is 32 weeks pregnant, suffers from asthma, well controlled with inhaler. Examination shows tender red nodules over her shins. তাহলে erythronodoson. Pregnancy, one of the cause of erythronodoson. Shine যদি tender red nodule থাকে, diagnosis of erythronodoson. Which one of the following features is most suggestive of melanoma? It's multiple colors. What is the correct diagnosis for his skin condition? 55-year-old man complains of nausea, loss of appetite, and dyspepsia after the meals for the last 2 weeks. He is a smoker, past history of pernicious anemia. He is pale, cachectic, and tender at the epigastrium. His skin is velvety and hyperpigmented at the neck and axillary folds. তো diagnosis হচ্ছে acanthosis nigricans. মেইন ডায়াগনোসিস কি এটা? এটা তো ডিজিজ প্রেজেন্টেশন, গ্যাস্ট্রিক কার্সিনোমা বা অ্যাডিনোকার্সিনোমা। তাহলে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স অনেকগুলো কজ আছে। এন্ডোক্রাইন কজ সিম্পল ওবেসিটির সাথে থাকতে পারে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য সেটা হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমার সাথে ইউজুয়ালি অ্যাসোসিয়েট থাকে। গ্যাস্ট্রিক কার্সিনোমার আর কি কি ফিচার্স আসতে পারে পেরানিওপ্লাস্টিক টাইপের? একটা তো অ্যাকান্থোসিস গেল। গ্যাস্ট্রিক কার্সিনোমার সাথে অনেক সময় ডার্মাটোমায়াসাইটিস থাকতে পারে। আর একটা হচ্ছে ক্রোশিয়াস সাইন থাকতে পারে। ক্রোশিয়াস সাইন, থ্রোম্বোফ্লেবাইটিস। এটা একবার পরীক্ষায় কোশ্চেন আসছিল এফসিবিএস এ। হোয়াট আর দ্য কন্ডিশনস অ্যাসোসিয়েটেড উইথ গ্যাস্ট্রিক কার্সিনোমা? দেখেন ডেভিডসনের তিনটা মুখে লেখা আছে। 25-year-old man presents with a well-defined patch of hair loss on the scalp surrounded by exclamation mark. তাহলে ডায়াগনোস হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়েটা। তাহলে যদি এরকম ফোকাল প্যাচ অফ হেয়ার লস থাকে, স্ক্যাল্প নর্মাল থাকে আর এক্সক্লামেশন মার্কস থাকে, তাহলে হচ্ছে ডায়াগনোস হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়েটা। A 46-year-old man complains of facial redness. Examination shows multiple erythema with prominent telangiectasia over the cheeks and nose. He also has papules, pustules on the nose and chin. Diagnosis কি? Rosacea. তাহলে এখানে যেগুলো আছে একনি ভালগারিস, রোজাসিয়া, সেবোথিক ডার্মাটাইটিস, সিস্টেমিক লুপাস এরিথেমেটাস, সবগুলাই ফেশিয়াল র্যাশ করতে পারে। তাহলে এসএলই ক্ষেত্রে ইউজুয়ালি ফিমেল পেশেন্ট থাকে। ইউজুয়ালি নেজোলোবিয়াল ফোরটা ইনভলভ করে না, টেলেনজেকটেশিয়া থাকে না, প্যাপুল পাস্টুল ইউজুয়ালি থাকে না, শুধু এরিথেমেটাস একসাথে থাকে, ফটোসেন্সিটিভ থাকে, নট ইনভলভিং নেজোলোবিয়াল ফোর। সেবোথিক ডার্মাটাইটিস ইউজুয়ালি হচ্ছে হেয়ার লাইনে থাকে, লাইক আইব্রো, স্কাল্প, তারপরে চেস্ট, যেখানে হেয়ার আছে সেই জায়গাগুলোতে বেশি হয়, ইউজুয়ালি স্কেলিলেশন হয়। এইচআইভি পেশেন্টদের ক্ষেত্রে বা ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে বেশি কম। আর একনি ভালগারিস তো ইউজুয়ালি ইয়ং ফিমেলদের হয় বেশি, সাথে কিন্তু কমেডন্স থাকে। সেক্ষেত্রে প্যাপুল পাস্তুল থাকতে পারে, কিন্তু এই ধরনের টেলেনজেকটেশিয়া থাকবে না। তাহলে চারটা পরীক্ষা সিনারি হিসেবে আসতে পারে। Which diagnosis fits best with this clinical picture? 54-year-old woman
Consult has GP because of persistent oral ulceration and the appearance of fragile blisters on the trunk. Examination reveals extensive erosions over the gingiva and a few eroded lesions on the skin. Histology demonstrates intraepidermal split just above the basal layer with evidence of acantholysis. Immunofluorescence confirms intracellular IgG deposition. তাহলে একটু বয়স্ক পেশেন্ট, ফ্রেজাইল ব্লিস্টার আছে, ওরাল আলসারেশন আছে, মানে মিউকোসিল ইনভলভমেন্ট আছে, ডায়াগনোসিস হচ্ছে পেম্পিগাস ভালগারিস। আর যদি টেন্স ব্লিস্টার থাকতো, মিউকোসিল ইনভলভমেন্ট না থাকতো, তাহলে ডায়াগনোসিস বুলাস পেম্পিগয়েড। তাহলে বুলাস পেম্পিগয়েড এবং পেম্পিগাস একটু কনফিউশন অনেক সময়। জাস্ট দুইটা জিনিস মনে রাখবেন, বয়স দিকে খুব একটা আলাদা করা যায় না। টেন্স ব্লিস্টার আর নো মিউকোসাল ইনভলভমেন্ট, এটা হচ্ছে বুলাস পেম্পিগয়েড। আর ফ্রেজাইল ব্লিস্টার সাথে মিউকোসাল ইনভলভমেন্ট, এটা হচ্ছে পেম্পিগাস ভালগারিস। বয়স যাই হোক সমস্যা না। Her diagnosis fits best with this clinical picture. 24-year-old woman with type 1 diabetes presents for review. She presents with small, intensely itchy, excoriated papules with a few vesicles. These are particularly present on her elbows, extensors, forearms, and buttocks. She has been treated in the past for chronic diarrhea presumed to be due to diabetic neuropathy. The diagnosis is dermatitis herpetiformis. তাহলে এরকম যদি এক্সটেন্সিভ ইচিং থাকে, এক্সকোরিয়েশন থাকে, আর ইউজুয়ালি এক্সটেন্সর সার্ভিস থাকে, লাইক এলবো, ফোরআর্ম, এক্সটেন্সর সার্ভিস অফ ফোরআর্ম, তারপর হচ্ছে বাটক্স। ইউজুয়ালি পেশেন্টগুলো থাকে ইয়ং ফিমেল পেশেন্ট, সাথে ডায়রিয়া হিস্ট্রি থাকবে ডিউ টু celiac disease. 52-year-old obese man presents to GP with a rash on his inner upper thigh. It consists of an erythematous plaque with a scaling border. Central part of the plaque appears to have partially cleared. তাহলে erythematous plaque lesion আছে with central clearance, আর সাইট হচ্ছে ইনার আপার থাই। ডায়াগনোসিস হচ্ছে টিনিয়া ক্রুডিস। তাহলে যদি প্ল্যাক লেশন থাকে, সেন্ট্রাল ক্লিয়ারেন্স থাকে, আর ইউজুয়ালি সাইড গুলো থাকে যেগুলো ময়েস্ট সারফেস বা হিডেন এরিয়া যেগুলো, এগুলোতে থাকলে সেগুলো হচ্ছে মোস্ট লাইকলি টিনিয়া। আর যদি এরকম গ্রোইং রিজন থাকে, এটা টিনিয়া ক্রুডিস। Her diagnosis fits best with this clinical picture. 18-year-old man presents with purpuric rash on his buttocks and legs. There is joint pain and one vomit containing coffee ground. Blood test reveals mild eosinophilia and small rise in IgA levels. Urine testing reveals non-visible hematuria. He is usually well but finished a course of amoxicillin for a bad throat infection 2 weeks prior. Diagnosis Henner Schonlen purpura. তাহলে পেশেন্টের পালপুরিক র্যাশ আছে on buttocks and legs, যেটা টিপিক্যাল সাইট, সাথে জয়েন্ট পেইন আছে, জিআই সিমটমস আছে, আর নন ভিজুয়াল হেমোসিলি আছে। মোটামুটি সবগুলো ফিচার্স আছে পেশেন্টের। What is the most likely diagnosis? A 17-year-old girl with learning difficulties is admitted to hospital following an epileptic fit. The patient has a history of seizures since age 12. The admitting doctor has documented hypopigmented macule on her abdomen and an acne-like eruption on her face. Examination of her finger shows small periangual fibrous papules. Diagnosis is tuberous sclerosis. Learning difficulty plus epilepsy আর সাথে স্কিন র্যাশ যদি থাকে, তাহলে ডায়াগনোসিস টিউবারাস স্ক্লেরোসিস। হাইপোপিগমেন্টেড ম্যাকিউল, এটার নাম কি? তাহলে টিউবারাস স্ক্লেরোসিসে কি কি স্কিন লেশন থাকে, এগুলো পরীক্ষায় আসে। শেকজেন্সটা হচ্ছে প্যাস।
অ্যাশ লিফ ম্যাকুলস থাকে। ফেসে যে একনি লাইক ইরাপশন এটাকে কি বলা হয়? অ্যাডিনোমাস সেবেসিয়াম। আর একটা নাম আছে এটা। তাহলে হচ্ছে এখানে টিউবারকুলোসিসে অ্যাশ লিফ ম্যাকুলস থাকে, ইউজুয়ালি সিঙ্গেল হাইপোপিগমেন্টেড ম্যাকুল থাকে, শ্যাগরেন্স প্যাসেজ থাকে, অ্যাডিনোমাস সিবেসিয়াম থাকে, পেরিঅ্যাঙ্গুয়াল ফাইব্রোমা বা প্যাপুলস থাকতে পারে। এই চারটে ইউজুয়ালি স্কেলেশন পাওয়া যায় টিউবারকুলোসিসে। অ্যাডিনোমাস সিবেসিয়াম আরেকটা নাম সম্ভবত এনজিও ফাইব্রোমা সম্ভবত। টিউবারকুলোসিসে এইভাবে সিনে আসতে পারে, আবার জাইমাসি পার্থক্য দেখবেন প্রত্যেকটা স্কেলেশনে আলাদা করে ফিগার আসতে পারে। ফিগারগুলো খুবই ইম্পর্টেন্ট। A 22-year-old Tammy Grivida in the third trimester develops pruritus. On examination, she has a few tense blisters on her abdomen, including around the umbilicus and on the upper thigh. তাহলে প্রেগনেন্সিতে ব্লিস্টারিং লেশন আছে অ্যারাউন্ড দ্য আমব্লিকাস। ডায়াগনোসিস কি? পলিমরফিক ইরাপশন প্রেগনেন্সিতে লেশনগুলো ইউজুয়ালি আর্টিকেরিয়া থাকে, ইউজুয়ালি আর্টিকেরিয়া প্যাপিউলস এই ধরনের লেশন থাকে। প্রেগনেন্সিতে যদি অ্যারাউন্ড দ্য আমব্লিকাস ব্লিস্টারিং লেশন রিপ্রেজেন্ট করে, ডায়াগনোসিস পেম্পিগয়েড অফ প্রেগনেন্সি। তাহলে এই দুইটা পরীক্ষায় আসে, পেম্পিগয়েড অফ প্রেগনেন্সি আর একটা হচ্ছে পলিমরফিক ইরাপশন প্রেগনেন্সি। আর কোলেস্টেস অফ প্রেগনেন্সি এখানে তো লিভার ফাংশন টেস্ট ইম্পেয়ার থাকবে, প্রুরাইটাস থাকবে, এটা আলাদা। তাহলে এটা মনে রাখবেন, প্রেগনেন্সি পিরিয়ডে অ্যারাউন্ড দ্য আমব্লিকাস ব্লিস্টারিং লেশন আছে, ডায়াগনোসিস পেম্পিগয়েড অফ প্রেগনেন্সি। What is the likely diagnosis? 21-year-old man presents with hyperkeratotic scaly plaques on the elbows, knees, and at the scalp margin. Mycology of hair pullings showed no growth, and routine blood tests showed mild raised ESR 33 millimeter per hour, but otherwise normal. তাহলে পেশেন্টের হাইপারকিরাটোটিক স্কেলি প্লেক্স আছে এলবোতে, নিসে এন্ড স্কাল্প মার্জিনে। ডায়াগনোসিস হচ্ছে সোরিয়াসিস। তাহলে স্কেলি প্লাক এটা ডিফারেন্সিয়াল পরীক্ষায় আসে। আমরা একটা পড়ছিলাম টিনিয়া। টিনিয়া গুলো ইউজুয়াল থাকে অ্যাসিমেট্রিক্যাল এবং সাইটে কোনো ফিক্সড সাইট নেই এরকম। টিনিয়া ক্যাভিটিস হলে সেটা হচ্ছে স্কাল্পে। আর হচ্ছে সেবোথিক ডার্মাটাইটিস যেটা, এটা তো আমরা বলছিলাম হেয়ার লাইন হয়, আইব্রো, চেস্ট, স্কাল্প এগুলোতে। এলবো বা নিতে ইউজুয়ালি হয় না। সোরিয়াসিসটা এই ধরনের স্কেল লেশন থাকে, হাইপারকিরাটি থাকে এবং এক্সটেন্স সারফেস থাকে। কমন সাইট হচ্ছে নি, এলবো, স্কাল্প এন্ড হচ্ছে ব্যাক। এই সার্ভিসগুলোতে বেশি হয়। লাইকেন সিমপ্লেক্স, লাইকেন সিমপ্লেক্স ইউজুয়ালি হচ্ছে ফ্লেক্সার সার্ফেসে। তাহলে এটা হবে হচ্ছে ফোর আর্মে, ফ্রন্ট পার্টে, তারপরে অ্যাঙ্কেল হইতে পারে, মানে যেটা ফ্লেক্সার সার্ফেস আর কি। একজেমা, লাইকেন প্ল্যানাস এগুলো হয় হচ্ছে ফ্লেক্সার সার্ফেসে। আর এক্সটেন্সর সার্ফেস থাকে হচ্ছে সোরিয়াসিস, তারপর হচ্ছে ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, আরেকটা হচ্ছে হেনুসোনিয়াল পালপুরা। এগুলো হচ্ছে এক্সটেন্সর সার্ফেসে বেশি থাকে। আর টিনিয়ার তো কোনো স্পেসিফিক সাইট নাই, যে কোনো জায়গায় হইতে পারে। In the pathogenesis of psoriasis, which cell type is most implicated in the epidermal inflammatory response? তাহলে এটা মুখস্থ করছেন। এখানে কোন সেল থাকে? বলে এটা হচ্ছে টি লিম্ফোসাইট থাকে, জাস্ট একটু মনে রাখেন। মাঝে মাঝে এরকম প্যাথোজেনেসিস দিয়ে দেয় কোন সেল ইনভলভমেন্ট, না জানো কিন্তু সমস্যা নেই। What is the most likely diagnosis for the rash? 27-year-old patient with ileocecal Crohn's disease presents to his GP with a non-pruritic rash on his right leg, which has been progressing
in the last 2 weeks. The rash looks like a collection of discrete pustules, some of which has calls to form what looks like an ulcer. There are no other rash, and his nails look normal. He has no past medical history and is on azathioprine and infliximab for Crohn's disease. তাহলে পেশেন্ট আইলেক্সেল টিবি আছে, এখন একটা স্কিন ডেভেলপ করছে রাইট লেগে, যেটা প্রথমে পাস্টুল ছিল, পরে আসছে সেটা আলসার ফর্মেশন হয়েছে। ডায়াগনোসিস হচ্ছে পায়োডোমা গ্যাংগ্রিওসা। তাহলে আমরা এর আগে কয়েকবার ডিসকাস করছি আইবিডির সাথে দুইটা স্কিলেশন অ্যাসিড থাকতে পারে, একটা হচ্ছে ইরাইথোনোডোসাম আর একটা হচ্ছে পায়োডোমা গ্যাংগ্রিওসাম। ইরাইথোনোডোসাম তো টেন্ডার রেড লাইক লেশন থাকবে, আর পায়োডোমা গ্যাংগ্রিওসাম ইউজুয়ালি ইনিশিয়ালি পাস্টুল থাকতে পারে, প্যাপিউল থাকতে পারে, লেটার এটা আলসারেশন ফর্মেশন হয়। What is the likely diagnosis? 45-year-old woman attends her GP surgery complaining of poor sleep. On closer questioning, she says she avoids leaving the house because she is scared of people looking at her. And 2 weeks ago at the restaurant, she reports of takeaway and breathlessness with intense fear. তাহলে আমাদের সাইকিয়াট্রি চ্যাপ্টার শুরু হয়েছে। তাহলে 45 বছর বয়সে ফিমেল, তার পোর স্লিপ হইতেছে, আর সে কি করে, অ্যাভয়েড করে বাইরে যাওয়া, কারণ তার কাছে মনে হয় সবাই তার দিকে তাকিয়ে আছে। আর কিছুদিন আগে তার রেস্টুরেন্ট থাকাকালীন ট্যাকিকার্ডিয়া এবং ব্রেথলেসনেস ছিল। ডায়াগনোসিস কি হবে? সোশ্যাল ফোবিয়া। তাহলে প্যানিক ডিসঅর্ডার আর ফোবিক ডিসঅর্ডার, দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে কি, প্যানিক ডিসঅর্ডার স্পেসিফিক কোনো সিচুয়েশন থাকে না, যে কোনো সময় সাডেনলি অ্যাটাকটা হইতে পারে। আর ফোবিক ডিসঅর্ডার পার্টিকুলার সিচুয়েশনে তার ফোবিয়া থাকে এবং সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে। তাহলে এটা হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে অ্যাগোরাফোবিয়া। এখানে কি হয়, ওপেন প্লেসে বা গ্যাদারিং প্লেসে যাইতে হচ্ছে ভয় পায় এবং সেই সিচুয়েশন গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করে। তাহলে এখন যদি কোনো পার্টিকুলার সিচুয়েশনে রিলেটেড থাকে তাহলে সেটা হচ্ছে ফোবিক ডিসঅর্ডার। আর কোনো পার্টিকুলার সিচুয়েশন না, যে কোনো সময় হঠাৎ হঠাৎ করে পেশেন্টের সিম্পথেটিক হাইপার অ্যাক্টিভিটি লাইক ট্যাকিকার্ডিয়া, অ্যাংজাইটি, ব্রেথলেসনেস, পালপিটেশন এগুলো হয়, তাহলে সবাই হচ্ছে প্যানিক অ্যাটাক। What is the what is these symptoms known as? A woman who has recently used cocaine presents to the emergency department with multiple superficial skin lacerations. She says she can feel something crawling under her skin and was trying to see what was there. মানে পেশেন্টের মনে হইতেছে তার স্কিনের নিচ দিয়ে কোনো কিছু হেঁটে যাইতেছে আর কি। এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে হ্যাপটিক হ্যালুসিনেশন। তাহলে হ্যালুসিনেশন হচ্ছে প্রাইমারি ডিলিশন অফ ইনফেস্টেশন। না, এটা হচ্ছে হ্যাপটিক বা ট্যাকটাইল হ্যালুসিনেশন। ভিজুয়াল হ্যালুসিনেশনে তার কোনো কিছু দেখবে যেটা অস্তিত্ব নাই, সেটা দেখতেছে না, সেটা আসলে ফিল করতেছে যে তার স্ক্রিনের নিচ থেকে কোনো কিছু যাইতেছে। A 30-year-old lawyer complains of increasing anxiety over the past 2 years. She feels inadequate in social situations and worries about her career. She also complains of insomnia, problems with concentration, tenseness, and irritability. There is no other medical problem, no substance abuse, hallucination, delusions, or psychomotor retardation. She is well dressed, does not feel frustrated, and has no suicidal intent. তাহলে পেশেন্টের 2 বছর ধরে অ্যাংজাইটি,
পেশেন্টের সোশ্যাল সিচুয়েশন নিয়ে, ক্যারিয়ার নিয়ে, বিভিন্ন রকম জিনিস নিয়ে তার আছে। ইনসোমনিয়া আছে, কনসেন্ট্রেশনের সমস্যা হইতেছে, ইরিটেবল থাকে পেশেন্ট। তাহলে এটা ডায়াগনোসিস জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। তাহলে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার গুলো ইউজুয়ালি সবসময়ই থাকে। পেশেন্টের বিভিন্ন জিনিস নিয়ে অ্যাংজাইটি থাকতে পারে, ক্যারিয়ার নিয়ে, পড়াশোনা নিয়ে, ফ্যামিলি নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে। পেশেন্ট ইউজুয়ালি ইরিটেবল থাকে, টেন্স থাকে, তারপরে ল্যাক অফ স্লিপ থাকে, কনসেন্ট্রেশন কম থাকে। তাহলে ফোবিয়ার ক্ষেত্রে আমরা বলছিলাম কি, যে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে তার ভয় থাকবে এবং সে এইগুলাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর প্যানিক অ্যাটাক হচ্ছে কোনো পার্টিকুলার সিচুয়েশন না, সাডেন অনসেট, তার এই ধরনের অ্যাটাক গুলো হবে। আর জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা, সেটা হচ্ছে পারসিস্টেন্ট। এটা সবসময়ই থাকবে এবং কোনো পার্টিকুলার সিচুয়েশন বা পার্টিকুলার সাবজেক্ট না, যে কোনো জিনিস নিয়ে তার অ্যাংজাইটি থাকতে পারে। তাহলে এরকম যদি মাল্টিপল জিনিস নিয়ে অ্যাংজাইটি থাকে, পারসিস্টেন্ট হয়, সবসময় থাকতেছে, তাহলে এটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এই তিনটা নিয়ে একটু আসলে কনফিউশন বেশি হয়। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 23-year-old female nurse is caught stealing diuretics from the ward. On further questioning, he has concerns about her weight and is scared of being fat. She feels she is always thinking about eating and often eats large amounts of food, then makes herself sick and uses diuretics from the ward to try and lose weight. On examination, BMI 23, you notice thickened skin and on her knuckles. তাহলে ডায়াগনোসিস বুলিমিয়া নার্ভোসা। বুলিমিয়া নার্ভোসা, অ্যানোরেক্সিয়া নার্ভোসা, বডি ডিসমরফিক ডিসঅর্ডার, তারপর জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই চারটা হচ্ছে পরীক্ষা কোশ্চেন আসে। বুলিমিয়া নির্ভরসা, বুলিমিয়া নার্ভোসা সব থেকে ইম্পর্টেন্ট গুলো হচ্ছে পেশেন্ট গুলো বিএমআই মেনটেন হবে, মানে বিএমআই 17.5 এর উপরে থাকবে। ইউজুয়ালি পেশেন্ট গুলো যখন খায় তখন হচ্ছে অনেক, মানে লার্জ অ্যামাউন্টে খাবার খায়, তারপরে তার মনে হয় যে অনেক বেশি খেয়ে ফেলতেছে, মোটা হয়ে যাইতেছে, তখন আবার সে ডায়াবেটিক্স বা লেক্সটিভ এগুলো ইউজ করে ওয়েট কমানোর চেষ্টা করে। এটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা পেশেন্ট গুলো ফিচার্স থাকে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসার ক্ষেত্রে বিএমআইটা কম থাকবে, বুলিমিয়া নার্ভোসার ক্ষেত্রে বিএমআইটা ইউজুয়ালি নরমাল থাকে। এটা দেখে আলাদা করা সহজ। Which one of the following diagnosis is most likely to fit with this clinical picture? An 18-year-old girl presents via her GP who is concerned that she may have an underlying endocrine problem. She is a good student and has just won a place at university. She weighs only 38 kg and 5 feet 10 inches tall. She is emaciated. Her skin is dry and she has excessive growth of longer hair. She has been ammoniac for 9 months. Her cortisol level is elevated. Free T4 is normal. She has an anemia and has stated reduced white cell and platelet count. এক্সেলেন্ট। তাহলে এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা। তাহলে পেশেন্টের ওয়েট অনেক কম আছে, ইমাসিয়েটেড, তারপরে এক্সেসিভ গ্রোথ অফ লং হেয়ার আছে, এটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসা একটা সাজেস্টিভ বিষয়। আর অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে আমরা বলছিলাম যে পেশেন্ট থেকে হাইপোথ্যালামিক ফাংশনটা সাপ্রেস থাকে, যে কারণে পেশেন্টগুলো হাইপোগোনাড্রপিক হাইপোগোনাডিজম ফিচার্স থাকে। পেশেন্টগুলো ফিমেল পেশেন্ট হলে অ্যামোনিয়া থাকতে পারে। পেশেন্টগুলো ইউজুয়ালি কর্টিসল লেভেলটা বেশি থাকে। পেশেন্টে অ্যানিমিয়া থাকতে পারে, আদার সেল কাউন্টগুলো কম থাকতে পারে। A 31-year-old woman is seen at home by her GP 12 weeks postpartum. She is tearful, has lost her appetite, and fears that she is worthless and will never amount to anything again. There are no features of delirium. She has a history of illicit drug use, and her older brother has depression. There are no features of suggest infection, and there are no focal neurological sign. তাহলে পোস্টপার্টাম সাইকেটিক ম্যানিফেস্টেশন এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা ডায়াগনোসিস পোস্টপার্টাম ডিপ্রেশন। তাহলে পোস্টপার্টাম ব্লুস, পোস্টপার্টাম ডিপ্রেশন আর সাইকোসিস, এই তিনটায় পরীক্ষায় আসে। পোস্টপার্টাম ব্লুটা ইউজুয়ালি উইদিন ফার্স্ট উইক হয়, ইউজুয়ালি সেকেন্ড থার্ড ফোর্থ এই ডেটগুলোতে বেশি হতে পারে। পেশেন্ট টিয়ারফুল থাকতে পারে, একটু ইরিটেবল থাকতে পারে, আর কোনো ফিচার্স ইউজুয়াল থাকে না, মানে খুবই নর্মাল আর কি। পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে পেশেন্টের ডিপ্রেশনের ফিচার্স থাকবে, লাইক পেশেন্টের কাছে মনে হবে যে এই যে যখন ওথলেস বা নেগেটিভ চিন্তা ভাবনা এগুলো থাকবে।
তবে কোনো সাইকোসিসের ম্যানিফেস্টেশন থাকবে না ইউজুয়ালি, মানে ডিলিউশন বা হ্যালুসিনেশন এগুলো থাকবে না। সাইকোসিসের ক্ষেত্রে কি থাকবে, পেশেন্টের হ্যালুসিনেশন থাকতে পারে, ডিলিউশন থাকতে পারে, আর হচ্ছে সেলফ হার্ম বা হার্ম টু বেবি এ ধরনের হিস্ট্রি থাকতে পারে। তাহলে সবচেয়ে মাইল্ড ফর্ম হচ্ছে পোস্টপার্টাম ব্লু, এরপর হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন, আর সিভিয়ার ফর্ম হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস। তিনটা সিনারিও পরীক্ষায় আসার মতো। 34-year-old man presents to the emergency department complaining that he has had an electrical chip inserted in his head, which is giving him great power and sending him messages that I am the one. He also claims that his legs are moved by the great force. These experiences began about 9 months ago, but only became troubling in the past few days. He appears slightly perplexed and concerned. However, he is settled and sits quietly in casualty while awaiting further assessment. তাহলে পেশেন্টের ডিফারেন্ট টাইপস অফ ডিলিশনস আছে, এবং তার কাছে মনে হচ্ছে তার গ্রেট পাওয়ার আছে, এবং সে সোজেন পারসন, স্পেসিফিক পাওয়ার আছে, তারপর মাথায় ইলেকট্রিক্যাল চিপ সেট করা রয়েছে, এবং পেশেন্টের এগুলো নিয়ে কোনো মানে আলাদা দুশ্চিন্তাও নাই। পেশেন্ট চুপচাপ বসে আছে, তার মানে পেশেন্টের ল্যাক অফ ইনসাইট আছে এখানে। তার যে এতগুলো সমস্যা আছে এগুলো নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথা নেই, এবং এগুলো সে বিলিভ করতেছে। তাহলে এই ধরনের যদি মাল্টিপল ডিলিশন থাকে, পেশেন্ট ল্যাক অফ ইনসাইট থাকে, তাহলে এটা ডায়াগনোস হবে সিজোফ্রেনিয়া। 28-year-old woman presents to her general practitioner with concerns about the appearance of her nose. Despite reassurance from friends and family that it looks normal, she spends several hours a day checking mirrors and avoids social situations due to embarrassment. Diagnosis of body dysmorphic disorder. তাহলে বডি ডিসমরফিক ডিসঅর্ডার ইউজুয়ালি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে বেশি হয়। পেশেন্টের পার্টিকুলার কোন একটা বডি পার্টস নিয়ে সে ডিস্ট্রেস থাকে যে এটা হয়তো নর্মাল না অ্যাবনর্মাল, এবং সে চেষ্টা করে সার্জারি করার বা এটাকে কোনো অপারেশন বা কোনো প্রসিডিউর মাধ্যমে চেঞ্জ করা। তাহলে এই ধরনের যদি ফিচার্স থাকে তাহলে ডায়াগনোস হবে বডি ডিসমরফিক ডিসঅর্ডার। Which of the following is the most likely diagnosis? 26-year-old woman presents to the neurology clinic with a mild but persistent headache. She is very worried that she has had brain tumor. Although she has no other symptoms and neurological exam is entirely normal, a CT brain is performed and was found to be normal. She still believes that she has a brain tumor despite this test, and she will deteriorate slowly over time. She feels unable to work. তাহলে পেশেন্টের মাইল্ড পার্সেন্টেজ হেডেক আছে, তার কাছে মনে হচ্ছে তার একটা ব্রেন টিউমার আছে। সিটি স্ক্যান করে দেখা গেছে নর্মাল, এক্সামিনেশন সব নর্মাল, কিন্তু তারপরও তার কাছে যে মনে হচ্ছে ব্রেন টিউমার, সেই চিন্তা ভাবনাতে এখনো বিলিভ করতেছে। ডায়াগনোসিস হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, অলসো নন অ্যাজ হাইপোকন্ড্রিয়াসিস। তাহলে এই ক্ষেত্রে পেশেন্টদের কি হয়, ইউজুয়ালি পেশেন্ট সিভিয়ার কোনো ডিজিজের কথা চিন্তা করেন। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট মনে করে তার কোনো একটা ক্যান্সার আছে, এবং দেখা যাবে পেশেন্টের ইনভেস্টিগেশন করার পর, এক্সামিনেশন করার পর সবকিছু নর্মাল পাওয়ার পরও পেশেন্টের বিলিভ থেকে বের হইতে পারে না। তাহলে এই ধরনের যদি ফিচার্স থাকে তাহলে এটা ডায়াগনোস হচ্ছে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর আগে এটাকে বলা হয়তো হাইপোকন্ড্রিয়াসিস। What is the composition of the abnormal trinucleotide repeat in Huntington disease? তাহলে এটা অনেকবার ডিসকাস করা হয়েছে। সিএজি, তাহলে হান্টিংটন ডিজিজের যে ট্রাইনিউক্লিওটাইড রিপিটেশন থাকে এটা হচ্ছে সিএজি রিপিটেশন থাকে। What is your working diagnosis? 24-year-old man who recently started on haloperidol is transferred from the local psychiatric unit with pyrexia, fluctuating consciousness, muscular rigidity, and autonomic instability. Diagnosis is neuroleptic malignant syndrome. তাহলে অ্যান্টিসাইকোটিক ড্রাগ ইউজ করার পরে অথবা অ্যান্টি পার্কিনসন ড্রাগস উইথড্রল করার পরে যদি পেশেন্টের ধরনের ফিভার, লস অফ কনসিয়াসনেস, তারপর অটোnomic ডিস্টারবেন্স প্রেজেন্ট করে, ডায়াগনোস হবে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম। 20-year-old male attends a clinic along with his mother, who is concerned that he has recently lost a significant amount of weight and appears to be exercising excessively.
The patient refers to the fact that he hates how fat he is, but does not feel he is over-exercising. His primary concern when you speak to him alone is that he has been having issues with impotency. On examination, he has a BMI of 17. পেশেন্টের BMI 17, বাট তার মনে হইতেছে সে অনেক ফ্যাট একজন পার্সন। ডায়াগনোসিস অ্যানোরেক্সিয়া নার্ভোসা। How would you best describe her condition? 25-year-old woman presented complaining of various physical symptoms. These have included low back pain, muscle aches, reflux esophagitis, irritable bowel syndrome during the course of the past 2 years. She denies any other symptoms and physical diagnosis is entirely normal. Excellent. তাহলে এটা হচ্ছে সোমাটাইজেশন ডিসঅর্ডার। তাহলে মেশেন্টে যদি মাল্টিপল সিমটমস থাকে এরকম, এটা হতে পারে ব্যাক পেন হইতে পারে, মাসেল পেন হইতে পারে, অ্যাবডোমিনাল পেন হইতে পারে, বা যে কোনো জিআই ডিস্টার্বেন্স হইতে পারে। তাহলে এরকম মাল্টিপল সিমটমস লং টার্ম পারসিস্ট করতেছে, এক্সামিনেশন ফাইন্ডিং ইনভেস্টমেন্ট সবগুলো নর্মাল, তাহলে ডায়াগনোস হবে সোমাটাইজেশন ডিসঅর্ডার। তাহলে সোমাটাইজেশন ডিসঅর্ডার, হাইপোকন্ড্রিয়াকাল ডিসঅর্ডার, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে সোমাটাইজেশনের ক্ষেত্রে পেশেন্টের কমপ্লেন থেকে মাল্টিপল সিমটমস, পেশেন্ট কোনো ডিজিজের কথা বলে না। আর হাইপোকন্ড্রিয়াল ডিসঅর্ডার ক্ষেত্রে পেশেন্ট ইউজুয়ালি সিভিয়ার কোনো ডিজিজ, বিশেষ করে ক্যান্সারের কথা বেশি চিন্তা করে। তাহলে কোনো রোগী এসে যদি বিভিন্ন সিমটমসের কথা বলে যেগুলো ভালো হইতেছে না, ইনভেস্টমেন্ট করে দেখা যাচ্ছে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে মোস্ট লাইকলি সোমাটাইজেশন ডিসঅর্ডার। আর কোনো পেশেন্ট যদি বলে যে আমার কোনো ক্যান্সার হয়েছে, টেস্ট করে দেখা যাচ্ছে নর্মাল, তারপরেও তার মনে হইতেছে না তা আসলে ক্যান্সার আছে এবং সে খুব শীঘ্রই এসে মারা যেতে পারে, তাহলে সেটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াকাল ডিসঅর্ডার। Which of the following is the most appropriate treatment for his patient? 19-year-old man presents the GP. He reports that he can hear people talking about him and that someone is making him move his arms and legs like a puppet. He also mentions that these people must be aliens because he found 2 coins in the street this morning. তাহলে পেশেন্টের ডিলিউশনস আছে, তার কাছে মনে হচ্ছে তার সাথে অন্য কেউ কথা বলতে অনেক, অডিটরি হ্যালুসিনেশন আছে। তারপর তার কাছে মনে হচ্ছে কেউ তাকে কন্ট্রোল করতেছে এবং খুব সম্ভবত এলিয়েন দ্বারা কন্ট্রোল হইতেছে। তাহলে এখানে ডায়াগনোস হচ্ছে সিজোফ্রেনিয়া। ট্রিটমেন্ট হচ্ছে ওরাল অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। 30-year-old man with resistant schizophrenia has been switched to a new drug as he is intolerant of chlorpromazine and risperidone. He has been told he has to have regular blood tests to look for low blood cell count, on which antipsychotic he has been started. তাহলে ক্লোজাপাইন। তাহলে এটা এর আগে আমরা কয়েকবার বলছিলাম যে ক্লোজাপাইন হচ্ছে যে অ্যাগনোসাইটিস করতে পারে, সিবিসি রিপিট করতে হবে। এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে পেশেন্টের যদি অন্যান্য কোনো ড্রাগ রেসপন্স না করে, যেমন রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ক্লোজাপাইন দিতে পারি। তাহলে ক্লোজাপাইন হচ্ছে ইউজুয়ালি রেজিস্ট্যান্ট কেসগুলোতে ইউজ করা হয়। অ্যাটিপিক্যাল দেওয়া হয় কারণ অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিকগুলোর সাইড ইফেক্ট কম। টিপিক্যাল যে অ্যান্টিসাইকোটিক এগুলো হচ্ছে সাইড ইফেক্ট অনেক বেশি, যে কারণে সিজোফ্রেনিয়া পেশেন্টগুলোর ক্ষেত্রে বা অন্য কোনো পেশেন্ট যদি অ্যান্টিসাইকোটিক ড্রাগ চয়েস করে, ইউজুয়ালি আমরা অ্যাটিপিক্যাল গুলো বেশি দিই। এখন টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক গুলো খুব একটা ইউজ করা হয় না যদি স্পেসিফিক ইন্ডিকেশন না থাকে। হুইচ ওয়ান অফ দ্য, আচ্ছা আরেকটা জিনিস পড়েন, টিপিক্যাল এবং অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগস গুলো এক্সাম্পল পড়েন, পরীক্ষা এমসিকিউ আসতে পারে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? A 40-year-old woman is referred by the community midwife to her GP with symptoms of mood swings 1 week after the birth of her baby. She is very tearful and crying, does not want the child, and tells the GP that it is dying. She has some auditory and visual hallucinations, with the auditory hallucinations instructing her to harm herself. Diagnosis of postpartum psychosis. তাহলে প্রেগনেন্সি পর পেশেন্ট যদি এরকম হ্যালুসিনেশন হয় এবং পেশেন্টের যদি এরকম সেলফ হার্ম বা বাচ্চা ক্ষতি করার টেন্ডেন্সি থাকে, তাহলে ডায়াগনোস হবে পোস্টপার্টাম সাইকোসিস।
এটা হচ্ছে খুবই সিভিয়ার ফর্ম, পেশেন্টকে অবশ্যই হসপিটাল সাইকিয়াট্রি ওয়ার্ডে অ্যাডমিট করতে হবে এবং ইন হসপিটাল ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় এই ধরনের পেশেন্ট গুলা বাচ্চাকে মেরেও ফেলতে পারে বা বাচ্চা বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। হুইচ অফ দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য মোড অফ অ্যাকশন অফ ভেনলাফেক্সিন? এক্সেলেন্ট। তাহলে সেরোটোনিন নরঅ্যাড্রেনালিন রিআপটেক ইনহিবিটর। তাহলে এগুলো পরীক্ষায় এক্সাম্পল পড়ে। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট কি কি আছে, তারপর সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, তারপর হচ্ছে সেরোটোনিন নরঅ্যাড্রেনালিন রিআপটেক ইনহিবিটর, মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর। তাহলে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ গুলা যেগুলো আছে এগুলো এক্সাম্পল একটু দেখে দেখেন, এটা এর আগে পরীক্ষা কোশ্চেন আসছে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং ডায়াগনোসিস? 19-year-old man presents to the GP with concerns that the lump he has discovered in his neck may be due to Hodgkin's disease. Routine workup completely negative for underlying malignancy, and he is diagnosed as glandular fever. He continues to believe that he has a hematological malignancy and has presented 3 times over the past 4 months to the hematology service. The diagnosis is illness anxiety disorder. Which one of the following is the most likely diagnosis? 23-year-old man presents to the emergency department having been brought in by police. He says that his wife has been unfaithful after seeing her talk to another man when they were out for dinner. He insists she does not want to be with him anymore and she cannot be trusted. He has no past medical history of note. He smokes 20 cigarettes per day and drinks 8 pints of beer per day. Clinical examination is unremarkable. তাহলে তার কাছে মনে হচ্ছে যে তার ওয়াইফের অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে এবং তাকে ট্রাস্ট করার মতো না, এবং তার ওয়াইফ তার সাথে থাকতে যাচ্ছে না। অবসেসিভ কম্পালসিভ, এনিওয়ান? এই ধরনের অন্যকে সন্দেহ করা, এটা কি হতে পারে? প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। তাহলে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার গুলোর ক্ষেত্রে কি হবে? পেশেন্ট গুলো সবসময় অন্যদেরকে সন্দেহ করবে আর কি, কেউ তাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, বা কেউ, আরেকটা হচ্ছে ট্রাস্ট ইস্যু থাকে, এরা হচ্ছে অন্যদেরকে ট্রাস্ট করতে পারে না, কারণ তাদের কাছে মনে হবে কেউ তাকে ক্ষতি করছে অথবা তার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। ইউজুয়ালি এরকম যদি ম্যারিড পার্সন হয় তাহলে তারা মেল বা ফিমেল পেশেন্ট হলে ইউজুয়ালি পার্টনারকে সন্দেহ করে। আর অবসেসিভ কম্পালসিভ আমরা একটা সিনারিও দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। এক নম্বর, অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। অ্যাভয়েড্যান্ট আর প্যারানয়েডটাকে আলাদা করবো কিভাবে ভাইয়া, একটু বলবেন? সব ওথেলো সিনড্রোম, এটা একটু দেখতে হবে তাহলে। অ্যাভয়েড্যান্ট আর হুম, প্যারানয়েডটাকে আলাদা করবো। আচ্ছা, এটা আমার একটু দেখতে হবে, দেখে তারপর বলতেছি। Which of the following is the likely cause of his diagnosis? A 56-year-old man who is not known to mental health services presents to acute emergency following an overdose of medication. He is confused, tachycardic, and pyrexia, tremulous, and hyperreflexive. His blood pressure 150/85, blood shows WC count 14.5, creatine kinase 503. The diagnosis is serotonin syndrome due to sertraline overdose. তাহলে নিউরোলেপটিক ম্যালিগন্যান্ট সিনড্রোম এবং সেরোটোনিন সিনড্রোম দুটার ভিতরে পার্থক্য করার জন্য ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে, একটা হচ্ছে হাইপার রিফ্লেক্সিয়া থাকে সেরোটোনিন সিনড্রোমের ক্ষেত্রে, একটা হচ্ছে ডায়রিয়া থাকতে পারে, ডায়রিয়া পিউপিল থাকতে পারে। মেইনলি হাইপার রিফ্লেক্সিয়া এবং ডায়রিয়া এই দুটো ক্লু ইউজুয়ালি বেশি সময় দেওয়া থাকে। আর একটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের হিস্ট্রি থাকতে পারে। ক্লোনাস হাইপার রিফ্লেক্সিয়া যে কোনো থাকতে পারে।
Which of the following would drive you towards a diagnosis of obsessive compulsive disorders in this case? A 32-year-old woman comes to the clinic for review. She has severe hand dermatitis and admits to washing her hands with antiseptic soap at least 10 to 15 times per day. She has no significant past medical history of note, and her only medication from the doctor is the combined OCP. Clinical evaluation reveals significant severe hand eczema with contact bleeding. Checking door locks 10 times before going to bed. তাহলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এর ভিতরে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে অবসেশন থাকে, একটা হচ্ছে কম্পালশন। অবসেশন মানে কোন একটা থিঙ্কিং বলা যেতে পারে, যেমন কেউ একজন দরজা বন্ধ করার পর তার মনে হলো যে ঠিক মতো সে তালা দেয় নাই, এই চিন্তাটা যে তালা দেয় নাই এটা হচ্ছে অবসেশন। আর কম্পালশন কি, সে বারবার গিয়ে দরজার তালা চেক করবে তালা দিয়েছে কিনা ঠিক মতো। তারপর কেউ একজন হাত ধোয়ার পরে মনে হলো যে তার হাতটা ঠিক মতো পরিষ্কার হয় নাই, এই যে চিন্তাটা যে পরিষ্কার হয় না ঠিক মতো, এটা হচ্ছে অবসেশন। আর কম্পালশন কি, সে বারবার হাত ধুবে হ্যান্ড ওয়াশ দিয়ে। একইভাবে পরীক্ষা হলে গিয়ে রোল নম্বর ঠিক মতো লেখার পর দেখা যাচ্ছে মনে হলো যে না, রোল নম্বর লেখাটা তো ঠিক হয়নি, ভুল লিখছি। তাহলে এটা যদি এক দুবার হয় এটা তো যে কাউকে হইতে পারে, মনে হয়তো ভুল লিখছি, কিন্তু বারবার যে এই চিন্তাটা করা যে না পরীক্ষা হয়তো আমি এটা ভুল লিখছি, এরপর কম্পালশন লিখি সে বারবার চেক করতেছে, দেখা যায় কিছুক্ষণ পর পরই সে চেক করে দেখছে যে নাম্বারটা ঠিক আছে কিনা। তাহলে এই ধরনের যদি অবসেশন এবং কম্পালশন থাকে তাহলে এই দুইটাকে একসাথে বলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মানে রিপিটেটিভ থিঙ্কিং থাকবে আর রিপিটেটিভ অ্যাকশন থাকবে। তাহলে এই তিনটা এক্সাম্পলই বেশি থাকে, একটা হচ্ছে বারবার হাত ধোয়া ফ্রিকোয়েন্টলি, কারণ তার কাছে মনে হয় যে হাতটা ঠিক মতো পরিষ্কার হয়নি। আর একটা হচ্ছে বারবার লক চেক করা, যে ঠিক মতো হয়তো দরজাটা দেয়নি, লক করে নেই। আর একটা হচ্ছে পরীক্ষা হলে বা কোথাও হচ্ছে যে নাম্বার চেক করা বারবার। তাহলে এই ধরনের এক্সাম্পল গুলো পরীক্ষা বেশি থাকে ওসিডির কেসে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? Some 3 months after suffering a serious assault, a 45-year-old man complains of having vivid dreams of the incident, flashbacks of the assault, and intrusive thoughts. He has noticed he is more jumpy than before and avoids going out at night as it makes him anxious and reminds of the attack. তাহলে পেশেন্টের 3 মাস আগে একটা সিরিয়াস অ্যাসাল্ট হয়েছিল, আর এখন এগুলো ফ্ল্যাশব্যাক হইতেছে এবং তার ইন্ট্রুসিভ থটস আছে। তাহলে ডায়াগনোসিস পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তাহলে পেশেন্টের যদি সিভিয়ার অ্যাসাল্ট বা ক্যাটাস্ট্রফি থাকে কোনো, এরপরে যদি এরকম পেশেন্টের প্রিভিয়াস ইনসিডেন্টে ফ্ল্যাশব্যাক হয়, নাইট মেয়ার হয়, পেশেন্টের অ্যাক্সেস থাকে, তাহলে সেক্ষেত্রে ডায়াগনোসিস হবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। How would this symptom best be described? A 40-year-old man with a history of anxiety disorder says he saw a long snake in his garden. Other people who were present at the time did not see it, but they did say that there was a hose pipe in the garden. তার মানে একটা পাইপ ছিল, এটা দেখে তার কাছে মনে হয়েছে যে এখানে একটা সাপ আছে। এটা হচ্ছে ইলিউশন। তাহলে কোনো একটা কিছু প্রেজেন্সে যদি আমরা অন্য কিছু চিন্তা করি সেটা হচ্ছে ইলিউশন, আর যদি কোনো কিছু না থাকে তারপরেও কেউ কিছু দেখতে পাই সেটা হচ্ছে ডিলিউশন, সরি হ্যালুসিনেশন। What is the most likely diagnosis? A 42-year-old woman tells you she has developed fears of getting lost in the crowd and has become very anxious about going to open public place. ডায়াগনোসিস কি তাহলে? অ্যাগোরাফোবিয়া। ভাই আগের স্লাইডটা ডি নাম্বার অপশনটা এটা কি? ডিলিউশন ডিসোসিয়েশন এটা আমার জানা নেই। Which one of the following pathological changes is a characteristic feature of the Vanis-Korsakoff syndrome? Neuronal loss in mammillary bodies. Which of the following clinical features in the psychiatric history is most strongly associated with schizophrenia? Lack of insight.
সিজোফ্রেনিয়া অনেকগুলো ফিচার্স আছে, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাক অফ ইনসাইট। আচ্ছা, যে একটা টেক্সট করছিলেন নিউরোলজিক্যাল নিয়ে, ওইটা ওইটার অ্যান্সার কি দেওয়া আছে? ভাই ওটার আনসার সি দেওয়া ছিল, কিন্তু আসলে আমি ওই যে ডিমার্কেটেড এই বক্স রিলেটেড একটা কোশ্চেন বলতে পারে। এখানে যে দেওয়া আছে যে ভার্টিব্রার সাথে সিগমেন্টের রিলেশনটা কি পর সেগমেন্টের, তাহলে এখানে যদি খেয়াল করেন লোয়ার থোরাসিক ভার্টিব্রা মানে T7 to T9, এই ভার্টিব্রাল লেভেলে যদি কোনো লেশন হয় তাহলে স্পাইনাল সিগমেন্টের লেশন পাওয়া যাবে আরো 3টা পরে গিয়ে। তার মানে 7 নম্বর ভার্টিব্রাল লেভেল লেশন হলে আমরা ফিচার পাবো T10 স্পাইনাল কর্ড লেভেলে। তাহলে ওখানে যেহেতু আম্বলিকাসের নিচে লেশন আছে, তাহলে আম্বলিকাসের T10 লেভেল, তাহলে T10 এর নিচে যদি লস অফ সেন্সর থাকে তার মানে স্পাইনাল সিগমেন্টাল লেশনটা হচ্ছে টিনের আশেপাশে। তাহলে সেক্ষেত্রে 3 বিয়োগ করলে এই যে 7 বা 6 এরকম জায়গাটা আসে আর কি ভার্টিব্রাল লেভেলটা। তাহলে ভার্টিব্রাল লেভেল আর স্পাইনাল কর্ডের সিগমেন্টাল লেভেল এটা আসলে একদম অ্যাকুরেটলি ম্যাচ করে না কখনোই। তাহলে সেক্ষেত্রে এই যে আপাতত ক্ষেত্রে 2 যোগ করতে হয় ভার্টিব্রাল সাথে স্পাইনাল কর্ড সিগমেন্টের জন্য, আর লোয়ার ক্ষেত্রে 3 যোগ করতে হয়। এটা একটু আসলে বেশি ডিফিকাল্ট আর কি, যে কারণে ওখানে লেশনের ফিচার্সের সাথে 5 বা 11 এর মধ্যে লোয়ার থ্রাসিকের ভার্টিব্রাতে সাইট অফ লেশনটা হবে ইউজুয়ালি। ওইটা কি পাইছেন? স্পাইনাল কর্ড ইনট্যাক্ট আছে, তাহলে ঝামেলা হলে T10 বা এর হুম নিচে হতে হবে, T10 এ হতে হবে, মানে T10 এর নিচে হতে হবে, তাহলে তো হুম উপরে, কারণ আমরা যখন যেহেতু বলতেছে যে ওই সেন্সরি লস আছে বিলো দা আম্বিলিকাস, আর হুম আম্বিলিকাসের তো থোরাসিক ডার্মাটম T10 থেকে আসছে, হুম তাহলে ঝামেলা হবে T11 এ, এরকমটা আমি চিন্তা করে ডি দিয়েছিলাম। আচ্ছা কিন্তু পরে যে থোড়া স্পাইনাল কর্ড লেভেলটা আসলে খেয়াল করিনি, পরে আপনার এক্সপ্লেনেশন দেখে পরে বুঝতে পারলাম যে না, এভাবে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার। পার্সোনালিটি ডিসঅর্ডারটা আমি আসলে মানে এখানে খুব একটা বলতে চাচ্ছিলাম না, কারণ পার্সোনালিটি ডিসঅর্ডারটা বেশি কমপ্লিকেটেড, এখানে পরীক্ষা খুব একটা আসে না। এমএসসি পরীক্ষাটা আসে এবং আমার কাছে নিজেরও খুব কঠিন লাগে বলে আমি নিজেও খুব একটা দেখি না এটা। তাহলে সে অ্যাভয়েডেন্ট ডিসঅর্ডার যেটা আর কি, এটা আমি এটার জন্য আলাদা করে মার্ক করে রাখছি আর কি। অ্যাভয়েডেন্ট ডিসঅর্ডারের সব থেকে যেটা হচ্ছে এরা ক্রিটিসিজম বা রিজেকশনটাকে ভয় পায় বেশি। তাহলে অনেকে দেখবেন যে যদি প্রেজেন্টেশন করতে বলা হয় বা কোথাও রাউন্ডে বা কোথাও প্রেজেন্ট করতে বলা হয়, তাহলে প্রেজেন্টেশন করতে চায় না কেন? স্যার হয়তো বকাঝকা করবে, অপমান করবে। এই ধরনের যে ভয়টা থেকে অ্যাভয়েড করা, এটাকে বলা হচ্ছে অ্যাভয়েডেন্ট। আমার কথা কি বোঝা গেছে? এরা মেন হচ্ছে যে এই যে এমব্রাসমেন্ট, ক্রিটিসিজম, এগুলো মেনে নিতে পারে না আর কি।
যে কারণে হচ্ছে এরা এই ধরনের কাজ থেকে একটু বিরত থাকার চেষ্টা করে, এটাকে বলে অ্যাভয়েডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার। এখন পার্সোনালিটি ডিসঅর্ডার যেগুলো আছে, এটা মনে হয় 12টা না 13টা টাইপ আছে টোটাল। যে প্যারানয়েড, সিজয়েড, সিজোটাইপার, এগুলো হচ্ছে যে ক্লাস্টার এ। তারপরে ক্লাস্টার বির মধ্যে আছে আবার 4টা, সির মধ্যে আছে 3টা। সবগুলা মোটামুটি কাছাকাছি আর কি। এখন পরীক্ষার্থী এটা জানলে আসলে একটু ঝামেলা হইতে পারে। তবে যদি খুব বেশি ইন্টারেস্ট থাকে তাহলে এই ইটা দেখতে পারেন, এই যে এই নোটসটা, এটা হচ্ছে এমআরসিপি নোটস। এখানে যে ব্লু মার্ক করা যেগুলো আছে, এগুলো হচ্ছে মানে মেইনলি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আর কি। তাহলে যে প্যারানয়েডের মধ্যে দেখেন, প্যারানয়েডের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে টেন্ডেন্সি টু কোয়েশ্চেন্স দ্য লয়ালিটি অফ ফ্রেন্ডস। মানে এরা সবসময় লয়ালিটি নিয়ে কোয়েশ্চেন থাকে, ফ্রেন্ড হোক, তারপর হচ্ছে যে আপনার পার্টনার্স হোক। যেমন আগের যে আমরা কোশ্চেনটা পড়লাম, সেখানে কি করছে, সে তার ওয়াইফকে সন্দেহ করতেছিল। তাহলে কেউ যদি ওয়াইফকে সন্দেহ করে বা তার ফ্রেন্ডকে সন্দেহ করে যে হ্যাঁ তারা কেউ তার সাথে বিট্রে করতেছে, তাহলে এটা হচ্ছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। এখানে আরো একটা ক্লু থাকতে পারে, হাইপার সেন্সিটিভিটি অ্যান্ড আনফরগিভিং অ্যাটিটিউড হোয়েন ইনসাল্টেড। মানে এটা হচ্ছে ইনসাল্টটা মেনে নিতে পারে না। তবে সিজার্ডের ক্ষেত্রে কি ইনডিফারেন্স টু প্রেইজ অ্যান্ড ক্রিটিসিজম, মানে যদি আপনি প্রশংসা করেন বা ক্রিটিসাইজ করেন, এগুলোর ব্যাপারে দেখুন মাথা ব্যথা নাই। অ্যাভয়েডেন্টের থেকে এটা পুরো উল্টা। তাহলে অ্যাভয়েডেন্টে ওরা হচ্ছে ক্রিটিসিজম মানতে পারে না এবং ক্রিটিসিজমকে খুব ভয় পায়। সিজার্ডের ক্ষেত্রে এরা আপনি প্রশংসা করেন বা ক্রিটিসাইজ করেন, কোনো এদের মাথা ব্যথা নাই। এবং আরেকটা কি বলছে, ইমোশনাল কোল্ডনেস। তারপর সিজো টাইপাল, এটা কি ওয়ার্ড বিলিভস অ্যান্ড ম্যাজিক্যাল থিঙ্কিং ইসেন্ট্রিক বিহেভিয়ার। মানে এরা খুবই পাগলা টাইপের আচরণ করে, বিভিন্ন উল্টো পাল্টা চিন্তা ভাবনা করে। আমরা অনেক সময় বলি না যে আমাদের ফ্রেন্ডের মধ্যে অনেকে বলি সাইকো টাইপের চিন্তা ভাবনা আর কি। মানে এদের চিন্তা ভাবনা হচ্ছে কোনো নর্মাল মানুষের চিন্তা ভাবনা নয়, খুবই অ্যাটিপিক্যাল কোনো চিন্তা ভাবনা করে আর কি। তাহলে এগুলো আমার মনে হয় পরীক্ষাকে এখন দরকার নেই, এগুলো পড়লে আরো ঝামেলা লাগবে আর কি। এখান থেকে একটা দেখতে পারেন যে নার্সিসিস্টিক, যেটা গ্র্যান্ডিয়াস সেন্স অফ সেলফ ইম্পর্টেন্স, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। অ্যাভয়েডেন্ট এগুলো খুব একটা লাগবে না। অবসেসিভ কম্পালসিভ তো আমরা পড়ছি, অবসেসিভ কম্পালসিভটা ইম্পর্টেন্ট, প্যারানয়েডটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে নার্সিসিস্টিক, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। নার্সিসিস্ট এটা হচ্ছে যেমন একটা আছে ডিলিউশন অফ গ্র্যান্ডিওস, মানে এদের নিজেকে সবসময় সুপিরিয়র ভাবে আর কি। এইটা হচ্ছে ওই ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার, এরা সবসময় নিজেকে বেশি গুরুত্ব দেয়, নিজেকে সবসময় সুপিরিয়র ভাবে। আর হচ্ছে অন্যকে সবসময় ছোট করে বা অন্যকে অতটা খুব একটা গুরুত্ব দিতে চায় না আর কি। হিস্ট্রিয়নিক এটা সহজ, এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেক্সুয়াল সিডাক্টিভনেস। এগুলো ইউজুয়ালি হয় ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। ইউজুয়ালি দেখা যাচ্ছে এদের একটু শো অফ টেন্ডেন্সি থাকে, শর্ট ড্রেস পরা বা দেখা যাচ্ছে অন্যকে সেক্সুয়াল সিডাকশন করা। মানে দুই একটা যেগুলো সহজ আছে এগুলো দেখে রাখতে পারেন, বাট বাকিগুলো আমার পড়লে আমার মনে হয় পরীক্ষা আগে এটা ঝামেলা হবে আরো। যে কারণে আমি আসলে ওইগুলো ডিসকাস করতে চাচ্ছিলাম না। ঠিক আছে তাহলে আজকে মোটামুটি এগুলোই থাকুক। ডেভিডসনের লেখা নাই দেখে আসলে ওই জিনিসগুলোকে আমি খুব একটা গুরুত্ব দিই নাই, কারণ নাই যেহেতু তো শুধু একটা আছে অবসেসিভ কম্পালসিভ, যেটা অবসেশন কম্পালশন, এটা আছে এবং এটাই পরীক্ষায় বেশি পড়ে। আর পার্সোনালিটি ডিসঅর্ডার যেটা বললাম না, এটা আসলে খুবই কনফিউশন লাগে, কিছু কিছু আছে একদম খুবই সিমিলার টাইপের ফিচার্স, আলাদা করা কঠিন। সো যেহেতু এগুলো খুব একটা লাগে না। আর আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করেন যে এফসিএস পরীক্ষায় তো সাইকিয়াট্রিতে 4টা বা 5টা কোশ্চেন আসবে, এর মধ্যে ড্রাগ রিলেটেড একটা কোশ্চেন থাকে সবসময়, অ্যান্টিসাইকিয়াট্রিক ড্রাগসের সাইড ইফেক্ট বা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগের মেকানিজম অফ অ্যাকশন, এখান থেকে একটা বা দুইটা কোশ্চেন থাকবে। অ্যানোরেক্সিয়া নার্ভাস বা বুলিমিয়া নার্ভাস, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। দুইটা চলে গেল। তারপর হচ্ছে প্যানিক, ফোবিয়া অ্যান্ড জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। তারপর হ্যালুসিনেশন, ডিলিউশন, ইলিউশনস, এগুলো থেকে একটা থাকে, সিজোফ্রেনিয়া থেকে একটা থাকে। তার মানে মোটামুটি 3টা বা 4টা টপিক আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর একটা কোশ্চেন যদি হুটহাট করে আসে পার্সোনাল ডিসঅর্ডার থেকে, ইউজুয়ালি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার থেকে আসে। তার মানে বাকি যেগুলো আছে, বাকি 12টা না 13টা টাইপ পার্সোনাল ডিসঅর্ডার, সেখান থেকে আপনি হাইয়েস্ট একটা কোশ্চেন পাইতে পারেন
তা প্রতিবার পাবেন তা না, হয়তো কোনো একটা পরীক্ষায় 2-4 বছর পর একটা পরীক্ষা দিবে। তো ওইটার জন্য এতগুলো নিয়ে কমপ্লিকেট করতে গেলে তখন বাকি পড়াগুলো ভুলে যেতে পারে। তো পরীক্ষার জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমি কোন জায়গাটাকে বেশি প্রায়োরিটিস দিব আর কোন জায়গাটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো। যদি সব জানা যায় তাহলে তো ভালো, তবে সব জানাটা একটু কঠিন। সেক্ষেত্রে মানে কোন জায়গাটা আমাদেরকে অল্প ইফোর্ট দিলে বেশি আউটকাম পাওয়া যাবে, এটা বেশি ইম্পর্টেন্ট। এই কারণে ডার্মাটোলজির লাস্টে একটা বক্স আছে না, অনেকগুলো ড্রাগ কজ, অনেকে দেখবেন গ্রুপগুলোতে এটা নিয়ে খুব ডিসকাস করে, বাট এইটা ওই বক্স পড়ে জীবনও পরীক্ষা লেগে ডেলিভারি করা সম্ভব না। মোটামুটি 15টা না 16টা কজ আছে, এর মধ্যে প্রত্যেকটা 8-10টা ড্রাগের নাম আছে। তো ওইটা আপনার যেহেতু এমসিকিউ আসবে, আপনি 5টা ট্রু দিয়ে দেন, সমস্যা নাই তো। 5-এর মধ্যে 3টা তো আপনার ট্রু হয়ে যাচ্ছে। পুরো বক্স মুখস্থ করতে দেখবেন যে কোনোটা মনে থাকতেছে না। আর ডার্মাটোলজিতে ড্রাগ কজ যেগুলা, এটা ডার্মাটোলজিস্টরা মুখস্থ করে না, কারণ এটা মনে রাখা সম্ভব না। ওনারা যখন কোনো ডিজিজ পায় ওনার সাথে ড্রাগ রিলেটেড করে দেখে যে এই ড্রাগটা আছে কিনা, এবং এটা হচ্ছে আইডিয়াল। ড্রাগ কজ গুলোতে দেখবেন ডেফিনেশন লেখা আছে যে মুখস্থ না করে কোনো ডিজিজ প্রেজেন্টেশন পাইলে তারপরে দেখা যে এই ড্রাগের সাথে রিলেটেড কিনা, তখন চেক করা। তাহলে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড না করলে পরীক্ষা হলে ঝামেলা পড়তে হবে। আর কোনো সেশন নিতে চাচ্ছেন আর কি, যেহেতু কালকে পরশু 2 দিন আছে, 3 তারিখে পরীক্ষা না আপনাদের? 3 তারিখে পরীক্ষা হলে 1-2 নিলে এটা আসলে 1-2 দিন মধ্যে নিজেদের পড়ায় ভালো। মোটিভেশন অ্যাডভাইস, মোটিভেশনের মধ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আমি যে কয়দিন ক্লাস নেওয়া যেটা মনে হয়েছে আপনাদের প্রিপারেশন যথেষ্ট ভালো, মানে প্রিপারেশনের কোনো ঘাটতি নাই। এখন মেইন জিনিস হচ্ছে পরীক্ষা হলে ডেলিভার করা আর কি। মানে পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে ডেলিভার করতে পারলে আমার মনে হয় আপনারা সবাই পাস করে যাবেন এবং ভালোভাবে পাস করবেন আর কি। পরীক্ষা হলে আগে আগে চলে যাবেন, অনেকে রাস্তায় দেরি করে। আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হলে অনেকে দেখা যাচ্ছে অনেক ভালো প্রিপারেশন থাকলেও পরীক্ষা হলে গিয়ে অ্যাংজাইটির কারণে উল্টাপাল্টা করে ফেলে। পরীক্ষার একটু ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে, কোশ্চেন গুলো একটু ভালো করে পড়তে হবে। অনেক সময় কোশ্চেন দেখে মনে হয় যে খুবই সহজ, পরে দেখা যায় যে কোনো একটা ছোটখাটো একটা প্যাচ লাগাই রেখে দিছে। আর কোনো কোশ্চেন নিয়ে বেশিক্ষণ টাইম নষ্ট করা যাবে না। কোনো কোশ্চেন যদি মনে হয় যে একান্ত যে একটু চিন্তা করতে হবে, তাহলে একটু জাস্ট মার্ক করে স্কিপ করে যাবেন। এক কোশ্চেনে বেশিক্ষণ বসে থাকলে লাস্টে দেখা যাবে যে অনেক ইজি কোশ্চেন মিস হয়ে যাইতেছে। আর পরীক্ষা হলে সবসময় টাইম একটা আগে থেকে প্ল্যান রাখা উচিত, যে আমি 30 মিনিট বা 40 মিনিটে এতগুলো কোশ্চেন অ্যান্সার করবো। যদি না করা যায় সেক্ষেত্রে মার্ক করে স্কিপ করে যেতে হবে। তাহলে অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে যে সম্পূর্ণ কোশ্চেনটা যাতে একবার, মানে 15 মিনিট বা 20 মিনিট হাতে রেখে সম্পূর্ণ কোশ্চেন যাতে একবার সলভ করে রাখা যায়। লাস্টে 15-20 মিনিটে যদি কোনো কোশ্চেন বাদ থেকে যায় সেটা তখন অ্যান্সার করা যাবে। তাহলে প্রথমেই কোনো কোশ্চেন যদি মনে হয় যে একটু কঠিন বা একটু চিন্তা করা লাগবে, তাহলে এটা স্কিপ করতে হবে। নাহলে ওখানে সময় নষ্ট করলে লাস্টে দেখা যাবে অনেক ইজি কোশ্চেন রয়েছে, সেগুলো আর পড়ে অ্যান্সার করা যাইতেছে না। আর লাস্টের দিকে এসে টিপিক্যাল জিনিস বা যেগুলো পড়া নাই সেগুলো নিয়ে আর মানে টাইম না দেয় ভালো। যেগুলো অলরেডি পড়ে ফেলছেন সেগুলো রিভাইজ দিলে এটা পরীক্ষার জন্য আরো বেটার আউটকাম দিবে। আর কোনো টপিক যদি এরকম মনে হয় যে না খুব বেশি কঠিন মনে থাকতেছে না, তাহলে খুব বেশি নেমোনিক দিয়ে মনে রাখার দরকার নেই। কারণ পরীক্ষা লেগে যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়বে ওই নেমোনিক গুলো আসলে মনে থাকে না। আর 2 দিন আছে, 2 দিন যেগুলো পড়ে ফেলছেন এগুলো একবার রিভাইজ দিয়ে দেন। আশা করা যায় আপনাদের সবাই ভালোই হবে। ঠিক আছে, তাহলে আজকে সেশন এই পর্যন্ত থাক। আপনাদের আশা করা যায় রেজাল্টের পরে আপনাদের সাথে কথা হবে, কালকে পরশু 2 দিন পড়াশোনা করতে হবে ভালো করে। ঠিক আছে, ভাই